নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে গেলাম তোমাদের কাছে। আর প্রথমেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ তোমরা অনেক ব্যস্ততার মধ্যেও সময় বের করে আমার ব্লগ দেখছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যে কমেন্টের জন্য আমি সবসময় ওয়েট করি। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের পরিবার সহ তোমরা যেন সবসময় সুস্থ থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। তোমাদের সঙ্গে আজকে আমি অনেক কথা বলবো, কিন্তু আগে বলে দিই যে আমরা কোথায় এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তপাড়া। গুপ্তপাড়া গ্রামে এসেছি। আজকে ছুটির দিন, তা হাজব্যান্ড আমাকে আর বাড়ি রাখলো না, নিয়ে বেরিয়ে পড়লো। আগেও আমরা প্রচুর বেরোতাম, কিন্তু ব্লগ ছিল না করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। এখন ব্লগ হয়েছে করে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি তো হাঁটাচলা করতে পারি না, শুধু বাড়িটাই আমার কাছে সব কিছু। তাই ছুটির দিন আমাকে আর বাড়িতে রাখে না, আমাকে গাড়িতে করে যেখানে যেখানে যায় সেইখানেই আমাকে নিয়ে যায়। মেয়েটাকে আসার কথা বললাম, কিন্তু মেয়েটা রাজি হলো না, কারণ ফাইনাল এক্সাম কাছাকাছি, তার জন্য পড়াশুনো করবে। আমরা চলে এলাম গুপ্তপাড়ার নৌকা ঘাটে। এখানে অনেক নৌকা মাছ ধরতে যায় আর তাজা তাজা মাছ নিয়ে আসে। আর এখান থেকে অনেকবার মাছ আমরা নিয়েছি, যার জন্য হাজব্যান্ড ভাবলো যে আজকে ছুটির দিন গিয়ে মাছ নিয়ে আসবো। এসে দেখি পুরোটাই ভাটা পড়েছে, সবকটা নৌকা শুকনো জায়গাতে পড়ে রয়েছে। আর এদিকে দেখি নতুন একটা নৌকা তৈরি করছে। জিজ্ঞাসা করাতে বলল যে এই নৌকাটা আজকে 4-5 দিন থেকে রেডি হচ্ছে, আর পুরোটা ফাইবারের হবে। আর দেখো এই সব জায়গাতে সবসময় জল ভরা থাকে, আর এগুলো হচ্ছে সব খাড়ির গাছগুলো, এগুলো হচ্ছে ম্যানগ্রোভস। তোমরা কি বলো আমি জানি না, কিন্তু আমরা এখানে খাড়ি গাছ বলি আর ম্যানগ্রোভস বলি। আন্দামানে যখন সুনামি এসেছিল, এই ম্যানগ্রোভসের জন্য অনেক ছোট ছোট আইল্যান্ডগুলো বেঁচে গেছিল। নৌকার মালিক হচ্ছেন টুপি মাথায় দেওয়া যে ভদ্রলোক, ওনার। আর ইনি হচ্ছেন তামিল, যার জন্য তোমাদের সঙ্গে আর কথাগুলো শেয়ার করলাম না। এই এরিয়াটা কিন্তু গভর্নমেন্টের, আর এখানে ফিশারিসের অফিসও রয়েছে। এই জায়গার তাজা তাজা মাছগুলো গ্রামের লোকজন কিনতে আসে, আবার বাইরেও পাঠানো হয়। এবার আমরা গুপ্তপাড়ার একটু ভিতরে গ্রামের দিকে যাচ্ছি, যেখানে সবজি চাষবাস করা হয়, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা গুপ্তপাড়ার মিডিল স্কুলে এসে গেছি। এই স্কুলটায় আমার হাজব্যান্ড 8-9 বছর চাকরি করেছেন। আমাদের বাড়ির থেকে প্রায় 1.25 ঘন্টার রাস্তা। হাজব্যান্ডের খুব অসুবিধা হতো, কারণ সকালবেলা উঠে রান্না বান্না করে বাচ্চাকে রেডি করানো, আমার খাবার দেওয়া, তারপরে মাঝে মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ হতো, অত দূর থেকে এসে আবার হসপিটালে নিয়ে যাওয়া। বর্তমানে আমার হাজব্যান্ড রবীন্দ্র বাংলা বিদ্যালয় স্কুলে আছে, সেটা 5 মিনিটের রাস্তায়। কিছু বিনস কেনার জন্য এই দাদার কাছে আসলো, আর দাদার সঙ্গে কিছু কথাবার্তা বলল। ভালো হচ্ছে। তা এখানে কি ইসের জন্য কি ব্যবহার করেন? সার মুরগির খাদ আছে আর ডিএপি। তা এই যে এখানে এরিয়া কতটুকু আছে? এরিয়া কতটা জানি না। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? গুপ্তপাড়া। মানে অ্যাকচুয়ালি প্রথম তো এখানে নিবাসী না? কলকাতা। কলকাতা থেকে এসেছেন? কত বছর আপনি আন্দামানে? আন্দামানে এসেছি আমি সুনামের পর। হ্যাঁ, আন্দামানে আসছেন কাজের সূত্রে? হ্যাঁ, কাজের সূত্রে গেলে মাস মাইনে তো মাসে 12,000 টাকা করতে হয়। হ্যাঁ, খাইয়ে দিয়ে থাকা খাওয়া সব মালিকের টাকা। ফ্যামিলিতে কে কে আছে? সবাই আছে, মা বাবা বউ ছেলে। ওইখানে বাড়ি কোথায়? আমাদের কলকাতা আছে, নদিয়া ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্টে। এটা কি নিজে করছেন না কারো আন্ডারে? হ্যাঁ, নিজে করছেন, আমি একজনের আন্ডারে করি। চাষবাস নিয়ে আছেন আপনি? চাষবাস নিয়ে, আরে বাগিচা আছে, সুপারি বাগিচা। সুপারি বাগিচা? সুপারি কি লিজে নেওয়া? হ্যাঁ, লিজে নেওয়া। তা মোটামুটি এখন সবজি কি কি আছে দাদা? লাউ, বিনস, হ্যাঁ, নাটা লোবিয়া আর ভেন্ডি। হ্যাঁ। তা এখন বাজারে চাহিদা কেমন সবজির? চাহিদা এখন মোটামুটি। মোটামুটি বলতে কেজি প্রতি কেমন হয়? যেরকম লাউ, বিনস, লোবিয়া। লাউ, বিনস, লোবিয়া 20-40 টাকা পাইকারি দর। আর এমনি রিটেলে বেচেন না আপনারা? তাহলে খুব কম, মানে পাইকারি দিয়ে দেন? বীজের দাম তো এখানে বেশি না? হ্যাঁ, বীজ, সার, ওষুধের দাম সব কিছু বেশি আছে। আর
আপনারা কতজন আছেন, মানে কয়জন কাজ করেন? একাই? আমি এখন একাই আছি, আর ডেলি রেটের লোক আছে 2-3 জন। তা বছরে বাড়িতে যান না? হ্যাঁ, বছরে একবার গিয়েছেন? হ্যাঁ। তা যাওয়া আসা খরচা? যা আসা খরচা একটা মালিক দেয় আর একটা আমার। মানে এক সাইড আপনার, এক সাইড মালিকের? অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এই যে হচ্ছে বিনসের গাছ। আমি ফার্স্ট টাইম এরকম গাছ দেখলাম, কারণ আমাদের উঠানে যে ট্রেতে লাগানো হয় সেটা অনেক ছোট ছোট বিনস হয়, গাছগুলো ছোট ছোট। তার জন্য এডিটিং করার সময় দেখে খুব ভালো লাগছে যে লুবিয়া বা সিম গাছের মতন বিনসের গাছও এত বড় বড় হয়। আমাদের আন্দামানে বিনস আগে হতো না, সব মেনল্যান্ড থেকে আনানো হতো, কিন্তু এখন দেখছি আন্দামানে প্রায় সব সবজিই হয়। যেমন ডিগলিপুরের দিকে ঠান্ডার সিজন পড়ে, ওখানে আলু, ফুলকপি, বাঁধাকপি সব ধরনের ঠান্ডার ফসলগুলো ওইখানেই হয়, কারণ ডিগলিপুরটা একটু কলকাতার মতন বেশ ঠান্ডা পড়ে। বর্তমানে পোর্ট ব্লেয়ারে কিছু কিছু গ্রাম আছে যেখানে অল্প স্বল্প ঠান্ডা পড়ছে, কিন্তু আমাদের পোপারে বা অন্য অন্য গ্রামের দিকে যেটা সমুদ্রের পাশে মোটেই ঠান্ডা না, আর ভীষণ গরম পড়ছে। আজকে গাড়িতে আসতে আসতে খুব বিরক্ত হচ্ছিলাম, এত গরম মনে হচ্ছিল চৈত্র মাসের গরম পড়েছে। আমাদের গ্রামের চাষবাস করা সবুজে ঘেরা গ্রামগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ আমরা ছোটোবেলার থেকে যে এই সব গ্রামেই আমরা বড় হয়েছি, আর সেই যে গ্রামের যে মায়া সেগুলো কোনোদিনও আমরা ছাড়তে পারবো না, যতই আমরা টাউনে থাকি না কেন। আমি হেঁটে হেঁটে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পারি না। যখন আমি এডিটিং করতে বসি তখন আমার এত ভালো লাগে, মনে হয় আমি নিজেই গিয়ে দেখছি। আজকের দিনগুলো তোমাদের সঙ্গে খুব আনন্দে কাটাচ্ছি, কিন্তু 8-9 মাস আগে আমার জীবনে অনেক দুঃখ ছিল, কারণ মেয়ে আর হাজব্যান্ড সকালবেলায় বেরিয়ে পড়তো স্কুলের জন্য, আর কাজের বোনটি 2 ঘন্টা থেকে চলে যেত, আর সারাটা দিন একা একা থাকতাম। পুরনো কথা মনে করে করে খুব কাঁদতাম। যখন ওরা দুজন স্কুল থেকে বাড়িতে ফিরতো তখন হয়তো কোনোদিন কথা বলতাম না, আর কথা বললে খুব রাগারাগি করতাম। আমার মেয়েটা অনেক ছোটোবেলার থেকেই আমার মনের কথাটা বুঝতো, আর ওর বাবাকে ডেকে বলতো যে বাবা মাকে নিয়ে কোথাও বেরিয়ে এসো, আর যখন আমাকে নিয়ে বেড়াতে যেত তখনও যেন রাগ কমতো না। এইভাবেই দিনগুলো কাটতো। আমাদের দাদা ভাইয়ের এত ব্যস্ততার মধ্যে ভিডিও করে আনতে খুবই কষ্ট হয়, কিন্তু কোনো অবজেকশন নেই, কারণ আমি খুশি থাকি, আর সেই ধরনের পরিবেশ আর এখন নেই। জলের জন্য একটু অসুবিধা না ভেন্ডি গাছগুলো? অসুবিধা না, সার দিতে একটু লেট হয়েছে। হ্যাঁ, কিন্তু চেহারাটা বেশি ভালো না ভেন্ডি গাছ। লোকালে চকে বসে থাকবে, গুপ্তাপাড়া চকে বিকালে? বিকালে। হ্যাঁ, মানে এখানে হাতে কাটে বিক্রি হবে? তোমাদের সঙ্গে একটা আলাদাই সম্পর্ক হয়ে গেছে, এক কথায় বলতে পারো নিঃস্বার্থের বন্ধুত্ব। কারণ অনেকে আছে যে স্বার্থ ছাড়া কারোর সঙ্গে মেলে না বা বন্ধুত্ব করে না। তোমরা নিঃস্বার্থের মতন আমাকে কমেন্ট করো, কমেন্টে আমাকে কত আশীর্বাদ দাও। যারা আমার বাবার বয়সী, ওনাদের কমেন্টগুলো যখন আমি পড়ি তখন আমার বাবার কথা খুব মনে পড়ে। হয়তো বাবা বেঁচে থাকলেও আমাকে দুহাত ভরে এরকম আশীর্বাদ করতো। আগে আমি খুব অসুস্থ থাকতাম আর হসপিটালেও অ্যাডমিট থাকতাম, এখন তোমাদের আশীর্বাদে আমি অনেক সুস্থ। আমাকে যেমন তোমরা আশীর্বাদ করো, ঠিক আমার মেয়ে আর আমার স্বামীকেও তোমরা আশীর্বাদ করবে, যেন ওরা সবসময় সুস্থ থাকে আমার চোখের সামনে। কারণ কোনো সময় অসুস্থ হলে আমি কিছুই করতে পারি না, তখন খুব অসহায় মনে হয়। কি আন্দামানে কি জায়গাটা কেনা হয়েছে? না মানে ইচ্ছা নাই আন্দামানে থাকার? না, এই আসি চলে যায়। মানে আসা কাজকর্ম টর্ম করবো আবার চলে যাবো, কি ইচ্ছা নাই ফ্যামিলি নিয়ে আসার? হ্যাঁ, ফ্যামিলি আসতে চায় না? ওরা আপনি কত বলছেন? হ্যাঁ, 5। আপনিও এখানে মাস মানে কাজ করেন? না, তাহলে ডেলি। ও ডেলি কাজ করেন। ডেলি কত করে দেয়? 700। খাওয়া দাওয়া আপনার? কটা পর্যন্ত কাজ করবেন? কটার থেকে কটা?
7টার থেকে 2টো। আমার 8 ক্লাসের একটা কথা ভীষণভাবে মনে পড়ে। আমাদের একজন মাস্টারমশাই ছিলেন সরকার স্যার, উনি কলকাতার ছিলেন। আমাদের 8 ক্লাসে বাংলা পড়াতেন। উনি ডিসেবল ছিলেন। একদিন আমাদের কাছে একটা কোশ্চেন করেন যে আপন আর বন্ধুত্ব কি করে বুঝবি যে ও আমার আপন বা ও আমার বন্ধু। তা আমরা নিজের মতন যে যারভাবে অ্যান্সার করলাম, কিন্তু স্যার আমাদের একটাই কথা বললেন যে যখন বিপদে পড়বি বা অসময় যে তোর কাছে ছুটে আসবে সেই আপন, সেই বন্ধু। এই সব অভিজ্ঞতা আমাদের জীবনে হয়ে গেছে, আর সেই স্যারের কথা বারবার মনে পড়ে, কিন্তু উনি আর বেঁচে নেই। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। এবার চাষবাসের দিকে একটু ফিরে আসি। আমাদের আন্দামানে এই ধরনের চাষবাস কিন্তু 15-20 বছর আগে ছিল না। আমাদের যাই লাগানো হতো সব জমিতেই লাগানো হতো। এরকম রশি টানিয়ে চাষবাস করা বা গাছপালা মাচানে তুলে দেওয়া এগুলো ছিল না। কিন্তু মেনল্যান্ডের লোকজনেরা যখন কাজ করতে আসলো এখানে, তাদের কথা মতনই এই ধরনের চাষবাস শুরু করলো। আর এই ধরনের চাষবাস করার খুব লাভ, কারণ কি মাটিতে থাকলে যে ফসলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর সেই ফসলটা এই মাচানে থাকলে নষ্ট হয় না। খুব ভালো একটা সিস্টেম। এবার তোমাদের অন্য একটা ক্ষেতে নিয়ে আসলাম। আর এই ক্ষেতের জল সবটাই এই নালার থেকে দেওয়া হয়, আর এই নালার জলটা কোনো সময় শেষ হয় না। এবার যার ক্ষেতেই যাচ্ছি, চাষবাসের ফসলগুলো তেমন সুবিধা না, কারণ এবার ভীষণ গরম পড়েছে আর রোদের তাপটাও অনেক বেশি। শসা গাছগুলোর চেহারাটা বেশ ভালো আছে, কিন্তু আজকাল যাই সবজি লাগাক না কেন 4-5 বার ফসল তোলার পরে গাছগুলো মরে যায়। আর এখানে আমাদের মেন লাইনের মতন হয় না তো, এটা সার একবার দিলে হ্যাঁ, মালও একবারে ঝটকা ধরে, এক ঝটকা ধরে শেষ। তাই আমাদের ওখানে দীর্ঘদিন থাকে মাল। এইখানে জানি না বেশি দিন থাকে না গাছে ফসল। ওই তো 2-3 পারি দিলে শেষ না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান, নবদ্বীপ থেকে। তা কত বছর আন্দামানে? আন্দামান 2000 সালের অনেক আগের থেকে আসা যাওয়া আছে। তাই মানে কাজকর্ম করেন আবার চলে যান? হ্যাঁ, একবার তা স্থায়ীভাবে এখানে থাকার কোনো ইচ্ছা নাই? বাড়ি ফ্যামিলি আসে না, ওরা আসতে চায় না? না আসে না বলি, নইলে তো আমার থাকার ইচ্ছা, আমার এখানে ভালো লাগে। আসাটা ঝুট ঝামেলা নাই না, শান্তি আছে। আমার আত্মীয় স্বজন এখানে অনেক দাদা, এখানে মন্দিরিতে আমার মাসি বাড়ি আছে। তাই আমার ডিগ্রির মোশো তো বাইরে আছে, মাসিরা আছে। হ্যাঁ, তাই এখানে কি এখানে কি বিল্ডিং গ্রাম জগদীশ ছেদ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জগদীশ, তাই এখানে কি জগদীশ নয়, গৌরাঙ্গ শেঠ। হ্যাঁ, গৌরাঙ্গ শেঠ। হ্যাঁ গৌরাঙ্গ শেঠ আমার মোশো তো ভাই। হ্যাঁ, তো এরকম কয়দিন পরে পরে দিতে হবে জল? জল দিতে ওই যে 2 সের দেওয়া হয়ে যায় 2 বার, মানে এই দিলে 1 মাস পরে না 15 দিন পর? 15 দিন, 15 দিনে দিতে হবে না? হ্যাঁ, আমার এই যে আমি এই স্কুলে মাস্টারি করতাম। একবার মনে করলাম যে কিছু সবজি নিয়ে যাব, কিন্তু সবজিগুলো দেখে মনে হচ্ছে অনেক সারের ব্যবহার করা হয়।
যার জন্য সাহস করে আর সবজিটা কিনলাম না। আর তোমরা তো সবাই জানো যে আমরা ট্রেতে নিজেদের মতন খাওয়ার সবজিটুকু আমরা লাগিয়ে নিই। এবছর অনেক লেট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আবার আসব। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।